জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তি অধ্যাদেশ অনুমোদন। ফৌজদারি মামলা থাকলে প্রত্যাহার করা যাবে না নতুন মামলা। শেষ পর্যন্ত ভাঙছে না জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোট। রাত 8টায় সংবাদ সম্মেলনে ঘোষণা হবে চূড়ান্ত আসন তালিকা। প্রধান উপদেষ্টার সাথে সন্ধ্যায় যমুনায় দেখা করবেন তারেক রহমান। নির্বাচন সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এবং বিসিবি পরিচালক নাজমুলকে অর্থ কমিটির প্রধান থেকে অব্যাহতি। ক্রিকেটারদের দাবির মুখে আসলো এমন সিদ্ধান্ত। জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তির অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে গণ অভ্যুত্থানে অংশ নেয়াদের সুরক্ষা নিশ্চিত হলো। আর ওই সময়ের কোনো ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহার করা হবে এবং নতুন করে মামলা নেওয়া হবে। 5 থেকে 7 দিনের মধ্যে গেজেট প্রকাশ হবে জানিয়েছেন আইন উপদেষ্টা। গেল বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে আইন উপদেষ্টা জানিয়েছিলেন, জুলাই যোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে দেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করতে ভূমিকা রেখেছিলেন। তাদের আইনি সুরক্ষা এবং দায় মুক্তি দেয়া প্রয়োজন। জুলাইকে নিরাপদ রাখা রাষ্ট্রের নৈতিক এবং ঐতিহাসিক দায়িত্ব। আর সে সময় তিনি আরও উল্লেখ করেন যে বিপ্লবের পর অনেক দেশেই দায় মুক্তির আইন প্রণয়নের নজির আছে। বাংলাদেশের সংবিধানের 46 অনুচ্ছেদেও দায় মুক্তির আইন করার সুযোগ আছে। জামায়াত এনসিপি সহ 11 দলের আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে যাচ্ছে রাত 8টায়। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর এই কথা জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি ছাড়াই আসন ভাগাভাগি সংক্রান্ত বৈঠকে বসে জামায়াত সহ 10 দলের প্রতিনিধিরা। বৈঠকে ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি না থাকায় প্রশ্ন উঠে জোট থেকে দলটি বেরিয়ে যাবে কিনা। তবে 11 দল একসঙ্গে থাকবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আর এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আসন সমঝোতার জোট হলেও 11 দলীয় এই জোটের রাজনৈতিক গুরুত্ব আছে, যে কারণে আসন ঘোষণার সিদ্ধান্ত আসতে দেরি হচ্ছে। জোটে মত ভিন্নতা থাকলেও সবাইকে সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি। দুর্নীতি বিরোধিতা, আধিপত্যবাদ বিরোধিতা, সেই এজেন্ডাগুলোকে সামনে রেখে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করব এবং সবাইকে সহযোগিতা করে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রে উত্তরণ করব। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে ইনশাল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো। আমরা এখনো আশাবাদী ইনশাল্লাহ। আমরা কোনো ঝামেলার ভিতরে নাই এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে মনে করছেন বিএনপির নেতারা। গত বছরের 13ই জুন লন্ডনের একটি হোটেলে ডক্টর ইউনূসের সাথে দেখা করেন তারেক রহমান। ওই বৈঠক শেষে তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি বিবৃতিও দেয়া হয়। 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টার সাথে। পোস্টাল ব্যালট নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বেশ কিছু আইনি সংস্কার নিয়ে কথা বলতে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে আসেন সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের বাইরে পোস্টাল ব্যালটের অনিয়ম নিয়ে নির্বাচন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নিয়ে এ কাজ হয়েছে বলেও অভিযোগ তার। তিনি আরও বলেন, আচরণবিধি ভঙ্গ করে বিভিন্ন দলের নেতারা বক্তব্য দিচ্ছেন। ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটে অংশগ্রহণ করুক, দেশে সবাই চায়, তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম, প্রতীক ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে সহজ হয়, সেটা না করে তারা ভোটার স্লিপের মধ্যে বলেছে কোনো পার্টির নাম দেওয়া যাবে না, মার্কা দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না। এগুলো আমরা বলছি পুনর্বিবেচনা করা দরকার। ইসি সীমানা অনুযায়ী পাবনা 1 এবং 2 আসনে নির্বাচন করতে হবে 12 ফেব্রুয়ারিতেই। নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
এদিকে সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদনের ৬ষ্ঠ দিনের শুনানি চলছে। এর আগে ৫ম দিনের শুনানিতে ১০০টি আবেদন নিষ্পত্তি করে নির্বাচন কমিশন। এর মধ্যে ৭৩টির আবেদন মঞ্জুর এবং বাতিল করা হয় ১৭টি। এছাড়া ১০টি আবেদন অপেক্ষমান রাখা হয়। এই নিয়ে ৫ দিনে ২৭৬ জন প্রার্থিতা ফিরে পান। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে ৬ষ্ঠ দিনের শুনানি শুরু হয়। ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে নতি স্বীকার করেছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নয়া বন্দোবস্তের কথা বলে পুরোটাই ফিরিয়ে আনা হয়েছে। রাজধানীর একটি হোটেলে সংগঠনটির আয়োজনে আলোচনায় বক্তারা বলেন, নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘু জনগোষ্ঠী নিরাপদ নয়, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারকে নিতে হবে। বক্তারা আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি, সুপারিশ এবং প্রস্তাবিত জাতীয় কর্মসূচি নিয়ে 10টি প্রস্তাব দেন। এছাড়া নাগরিকদের আয়ের নিশ্চয়তার জন্য দরিদ্র পরিবারকে ৪,৫৪০ টাকা নগদ সহায়তা দেওয়ার আহ্বানও জানান বক্তারা। কয়েক মাস ধরে অনবরত আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে নিপীড়ন, নির্যাতন, হত্যা খুবই দুঃখের বিষয় যে সরকারের কাছ থেকে তেমন কোনো আমরা বড় পদক্ষেপ এখনো দেখি না এটা থামানো। ওনারা নতুন শক্তির অংশের কথা বলে শেষ বিচারে যে একটি ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেলেন। ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না। এখন প্রশ্ন হচ্ছে ওনারা কি নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কিনা ঠিক মতো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 240 হবিগঞ্জ 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত আছেন মুজিবুল হোসেন মারুফ, সভাপতি বানিয়াচং উপজেলা বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, তৃণমূল কতটা সংগঠিত আছে? ধন্যবাদ। আমাদের তৃণমূলে এটা 15টি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা। আমরা সব সময় খুবই সংগঠিত। বর্তমান নির্বাচন নিয়ে আমরা আরও সুসংগঠিত অবস্থায় আছি। মানুষের কাছে আপনারা নিশ্চয়ই যাচ্ছেন আপনাদের মনোনীত প্রার্থীর পক্ষে ভোট আদায়ের জন্য, সেক্ষেত্রে কি প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকে? ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থী ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, উনি এই তৃণমূলের সকলের কাছে ডাক্তার জীবন হিসাবে দীর্ঘদিন যাবৎ 1.5 যুগ যাবৎ পরিচিত। অতএব আমরা যখনই ধানের শীষের আওয়াজ দেই, ডাক্তার জীবন সাহেবের কথা বলি, উনি নিজে একটা প্রতীক, আবার ধানের শীষ আরেকটা প্রতীক। এই হিসাবে জনগণের কাছে খুব ভালো সাড়া পাচ্ছি। বানিয়াচং এবং আজমেরীগঞ্জের প্রায় 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল, তো তাদের কাছে কি যাচ্ছেন, তাদেরকে কি বলছেন? আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তারেক রহমান সাহেব একটি প্রকল্প নিয়েছেন কৃষকদের জন্য। কৃষি কার্ড প্রত্যেক কৃষকের পরিবারকে দেওয়া হবে। সেই কার্ড দিয়ে সে ন্যায্য মূল্যে কীটনাশক, সার, বীজ এগুলি পাবে। সহজ শর্তে তারা কৃষি ঋণ পাবে, কৃষি যন্ত্রপাতি ক্রয়ে সাবসিডি পাবে। এই তাদের উৎপাদিত কৃষিপণ্য যাতে ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা করা হবে। এমনিভাবে আমাদের দলের পক্ষ থেকে আমরা যদি ইনশাল্লাহ সরকারে যাই, আমরা এই কৃষি কার্ডটা প্রতিটা কৃষককে দেওয়ার চেষ্টা করব। একদম ছোট্ট করে বলবেন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আসলে কি ভাবছেন এবং কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে? এই মুহূর্তে এখনো বোঝা যাচ্ছে পরিবেশ পরিস্থিতি ঠিক আছে, তবে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে আমি একটা ছবি দেখলাম। এই ছবিটা অনেক ঝামেলাযুক্ত। আমরা মনে করি আরও স্পষ্ট করে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কাছে এই প্রতীকগুলি সরবরাহ করা হবে এবং তারা যেন কোনো বাধাগ্রস্ত না হয়ে সুন্দরভাবে তাদের মনের ইচ্ছা প্রতিফলিত করতে পারে। ধন্যবাদ আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা যুক্ত ছিলাম। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়। ততক্ষণ পর্যন্ত যুক্ত থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।